দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির বিশেষ অনুষ্ঠান নাগরিক প্রতিক্রিয়ার একটি বিশেষ পর্বে। আমি টিটু রহমান, নাগরিক টিভির স্টুডিও থেকে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমার সাথে অংশগ্রহণ করছেন টরন্টো থেকে আপনাদের সকলের পরিচিত এম জে আবিদিন, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। আসসালামু আলাইকুম আপনাকে জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম টিটু ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন জয়নাল ভাই? আলহামদুলিল্লাহ জি, ভালো আছি। রাইট, আমরা আসলে ভালো আছি বলছি, কিন্তু আসলে আমরা ভালো নেই। তার কারণ আপনি জানেন যে আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করতে চাই, আজকে যাকে নিয়ে কথা বলতে চাই, তার লাশ আজকে এসছে, তাকে হত্যা করা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই দর্শক, যে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, এই কথাগুলো আমরা একটু কথা জানবো। এবং আরেকটি ভাইটাল কোশ্চিন আমরা করতে চাই, আমরা বলতে চাই ওসমান হাদির ঘাতককে ভারত থেকে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আজকে। সো শুরু করব আপনাকে দিয়ে, ছোট্ট করে যদি আপনি একটু আমাকে বলেন, আপনার কথা দিয়ে শুরু করতে চাই। ছোট করে আমরা জানতে চাই যে হাদি যে বলেছিল জান দিয়েছি, জুলাই দেইনি, অর্থাৎ এই হাদির যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ নিয়ে আপনার ছোট্ট করে যদি বলেন, পরে আমরা হাদির একটি অসাধারণ ভিডিও দেখতে চাই। ধন্যবাদ টিটু ভাই। শরীফ ওসমান হাদি, এই ছেলেটাকে আমরা জানি জুলাই যোদ্ধা হিসেবে, এবং তার আউটস্পোকেন কথাবার্তা, স্ট্রেট কথাবার্তা, বিপ্লবী কথাবার্তা আমরা শুনতাম, জানতাম। কিন্তু সে যে এত বড় একজন পেট্রিয়ট এবং এত বড় একজন সাহসী, এবং এখন আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে আপনি এই বিভিন্ন যে আমরা আসিফের কথা বলি, আমরা এই যে নাহিদের কথা বলি, বা সবার শাহেদ আলমের কথা বলি, সরি মাহফুজ আলমের কথা বলি, এদের অনেক উপরে হচ্ছে এখন মনে হচ্ছে আমার এই ছেলেটা। এবং তার যে বিভিন্ন ভিডিওগুলো আমরা আগে দেখতাম, এগুলো আমরা এখন রিপিট করে দেখতেছি। তার যে ডেডিকেশন, তার যে সততা, আমরা জুলাই আন্দোলনের পরে মনে করছিলাম বাংলাদেশের একটা নতুন একটা জেনারেশন আসছে, যেটা আমরা এই আসিফ, নাহিদ এদের কাছ থেকে আমরা আশা করছিলাম, কিন্তু পাই নাই। আসলে এই ছেলেটা হাদি হচ্ছে এই জুলাই আন্দোলনের সত্যিকারের সৎ, যোগ্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ধর্ম, সংস্কৃতি সবকিছু মিলায়া সে একটা আউটস্ট্যান্ডিং ছেলে, যে ছেলেটাকে আমরা এখন হারাই ফেললাম। এতে কোনো সন্দেহ নাই 24-এর পরাজিত শক্তি, বাকশালীরা এবং ভারত তার হত্যাকাণ্ডে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। যেই ছেলেটাকে মানে সন্দেহ করা হচ্ছে এবং আরো যারা আছে, তারা মিলে অনেকদিন প্ল্যান করে এই ওসমান হাদিকে হত্যা করছে, এতে বিন্দু মাত্র আপনার সন্দেহ নাই। এই ছেলেটার জন্য শোক, এই ছেলেটার জন্য কান্না আমাদেরকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এবং তার সবচেয়ে আমার কাছে ভালো লাগছে, সে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়ার উপর এত স্টাডি করছে, এবং তাদের উপর যে বাংলাদেশ নামক যে দেশটা, এই দেশটা যে জিয়াউর রহমান যেভাবে ধারণ করছেন, আমি দেখলাম সে মানে বাংলাদেশের 54,000-55,000 বর্গ মাইল জিয়াউর রহমানের হাঁটার, তার পায়ে খোসা পড়ার যে বর্ণনা সে দিয়েছে, এইটা শুনে আমি আসলে আমি আগেও শুনছি তার ভিডিওগুলো, এখন স্বাভাবিকভাবে সে শহীদ হয়ে গেছে, বারবার আমরা শুনতেছি। এবং আমি মনে করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে খুব বেশি জন্ম নেয় না, তবে আমরা চাই এরকম হাদি, এরকম দেশপ্রেমী, সাহসী, শিক্ষিত এবং আমাদের ধর্ম, সংস্কৃতি, আমাদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার এইরকম সাহসী যুবক আমাদের দেশে জন্ম হবে। জুলাই আন্দোলনের আমি মনে করি শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ওসমান হাদি। অথচ সে দেখেন, সে বিএনপিতে জয়েন করে নাই, জামাতে জয়েন করে নাই, সে এনসিপিতে জয়েন করে নাই, সে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চাইছে। এবং তার সাহস এবং তার যে সততা এবং
যদিও তার পিছনে তাকে অনেকে লেলিয়ে দিছিল, কিন্তু সে কোথাও কোনো রকমের আপোষে যায় নাই। সে, আমি দেখছি বিএনপির সমালোচনা করছে, জামাতেরও তীব্র সমালোচনা করছে, এনসিপির যারা টাকা পয়সা বা ক্ষমতার লোভ তাদের প্রতি তার যে ঘৃণা আমি দেখছি ইউনিক। আমাদের জুলাই আন্দোলনে যদি সত্যিকার এরকম আমরা আরো কিছু সাহসী, সৎ এবং যোগ্য ছেলে পাই, তাহলে আমি মনে করি হাদি আমাদের কাছে বেঁচে থাকবে, নতুন হাদি আমাদের কাছে আসবে। তার প্রতি শ্রদ্ধা, তার জন্য আমরা শোক যেমন করব, আমরা হাদিকে চিরজীবন বাঁচায় রাখবো। তার পরিবারের প্রতি, তার ছোট্ট একটা বাচ্চা এবং তার স্ত্রীর প্রতি এবং তার পিতামাতার প্রতি আমাদের সহানুভূতি, দোয়া তার জন্য। হাদি আমাদের সত্যিকার অর্থেই একজন আমাদের সাম্রাজ্যবাদী বিরোধী, হেজিমনিক ইন্ডিয়ান বিরোধী শক্তির এক সাহসী উচ্চারণ। শরীফ ওসমান হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দর্শক, আজকের ভিডিওটা একটু বড় হবে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা জানতে চাইবো জয়নাল সাহেবের কাছে। সো আমি শুরু করতে চাই দর্শক একটা, জয়নাল ভাই, আমি একটা মানে অনেক বড় ভিডিও, বাট আমি কয়েকটি লাইন আমি শুনতে চাই। আমি কি অসাধারণ তার মানে হাদির কি উচ্চারণ, মানে যে কথাটি আপনি বললেন যে সে সবাইকে নিয়ে কথা বলেছে, সবাইকে নিয়ে সমালোচনা করেছে, এবং এত সৎ একটা ছেলে, মানে আপনি কল্পনা করতে পারবেন না তার প্রত্যেকটি উচ্চারণে দেশপ্রেম, মানে কল্পনা করা যায় না। আমি একটু ভিডিওটা শুনি, তারপরে আমি আলোচনাতে যেতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইতে হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। কল্পনা করেন যে তার মানে এই ভিডিও আমি যতবার দেখি আমি হয়রান হয়ে যাই। একটা মানুষ, একটা তরুণ কি করে, মানে কত বড় দেশপ্রেমী হলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে। মানে আপনি তো এটা বললেন, আমি তারগুলো আগেও শুনতাম। এই যে এটা আমি দেখছি, শুধু এটা না, তার আরো যেসব ভিডিও, ধরেন প্রথম আলো, এই যে প্রথম আলো আক্রমণ করছে, আমরা হয়তো সেখানে পরে আসব। প্রথম আলো প্রথমবার যখন আক্রমণ করছে, তখন তার বক্তব্যটা আপনি যদি দেখেন, মানে আমি বলতে চাচ্ছি, আমি ওই বক্তৃতাটাও রেখেছি আজকে, কিন্তু আমার কথা হচ্ছে যে তার যে এই যে
মৃত্যুকে সে পরোয়া করে না, এটা কি কল্পনা করা যায়? না, মৃত্যুকে সে তো পরোয়া তো করেই না। আপনি যেই দেখাইলেন যে আমি মিছিলের একটা বুলেটে যদি মৃত্যু হয়, এটাই আমার মানে সে প্রেসিডেন্ট জিয়ার কথা বল। আপনি জানেন আমাদের প্রেসিডেন্ট জিয়া তো মাত্র 41 বছরের দুনিয়া থেকে চলে গেছে, জানেন তো সেটা। তাহলে প্রেসিডেন্ট জিয়া তার এখন বয়স 33, অর্থাৎ সে প্রেসিডেন্ট জিয়ার মতো বলে যে এখন দেখেন উনি বেঁচে ছিলেন 41 বছর, কিন্তু উনি মারা গেছে এখন প্রায় আপনার 45 বছর 46 বছর হয়ে গেছে, কিন্তু এখনো প্রেসিডেন্ট জিয়াকে বাংলাদেশের সবাই আইডল মনে করে পলিটিক্সে, যদি উনি ছিলেন মিলিটারি। হ্যাঁ, সে আরেকটা বক্তৃতায় বলছে যে পৃথিবীর দ্বিতীয় একটা উদাহরণ দেন, যেই উদাহরণে আমরা জানতে পারবো যে একজন সামরিক শাসক ফরমান জারি করে গণতন্ত্রে ফেরত গেছে, এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়া। এবং বেগম খালেদা জিয়ার কাছে সে নিজে যেতে চাইছে নির্বাচনের আগে, তার অত্যন্ত দুর্ভাগ্য আজকে তাকে আমরা হারাইলাম। সে বলছে বেগম খালেদা জিয়াদের জাতির মা কিভাবে হলো তার একটা বর্ণনা আমি শুনছি, এবং সে বলছে এই নেত্রীর কাছে আমি হাত দিয়ে আমি নির্বাচন শুরু করতে চাই। তার যে অসাধারণ বক্তৃতা, এবং বিএনপিরও সে সমালোচনা করছে কিছু কিছু কর্মকাণ্ডের সিরিয়াসলি। আবার জামাতের, এই যে জামাত আজকে তারে নিয়ে যে খেলা খেলছে, জামাতের সে তীব্র সমালোচনা করছে যে এরা গুপ্ত, এগুলো বলছে। আবার এনসিপি যে তারা লোভে পড়ছে, এই যে জুলাই আন্দোলনের এই যে সজীব টজীব এরা, অর্থাৎ সে যে একটা অসাধারণ দেশপ্রেমিক, আপনি যে কথাটা বললেন, আনকম্প্রোমাইজিং, সাহসী, দেশপ্রেমিক, সততা। মানে আপনি যদি বলেন এখন আজকে সে আগামীকাল তার জন্য রাষ্ট্রীয় শোক হচ্ছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিব। এবং আমাদের এই যে নতুন যে জেনারেশন আসতেছে, আমরা জি জেনারেশন বলতেছি, এদের যদি অনুপ্রেরণা যদি হাদি হয়, আমি মনে করি বাংলাদেশ কোথায় যাবে। আমি আমি আই ফিল প্রাউড যে Hadi should be the idol of every single Gen Z members of our country, not only Bangladesh. আমি মনে করি হাদি মাত্র 33 বছরে যেই ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে, আমি মনে করি বাংলাদেশ না, সারা বিশ্বে, সারা দুনিয়াতে আমি মনে করি সে একটা বিশাল আইডল হিসাবে, মহাবিপ্লবী। আপনি জানেন আমরা ফিদেল ক্যাস্ট্রোর কথা বলতে খুব, আমরা চে গুয়েভারার কথা বলি, আমরা ইয়াসির আরাফাতের কথা বলি, আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি, আমাদের দেশে প্রেসিডেন্ট জিয়া কথা বলি। আমার মনে হচ্ছে দিস বয় would be such an idol for the patriots of the whole world, not only for Bangladesh. আমি আজকে আমার দেশের মানে সন্তান জন্ম নিয়েছে। এ সপ্তাহে ওর সাথে আমার দেখা করার কথা ছিল। আপনি ইমোশনাল হয়ে গেছেন। আমি আজকে আপনাকে বলতে চাচ্ছি, এই যে কিছু লোক আজকে এই হাদির মৃত্যুকে নিয়ে, হাদি আসলে আর জন্ম কোথায় নিবে আমি জানি না, তার মতো একটা ছেলে, তার মতো একটা দেশপ্রেমী, এবং এই যে আমরা যেটা আশা করছিলাম 24শে জুলাইতে, আমরা মনে করছিলাম যে হারাই গেছে এই ছেলেপেলেদের ক্ষমতার লোভ দেখে, টাকার লোভ দেখে, কিন্তু হাদি আমি মনে করি আরো হাদি আছে। হাদি বুঝাই দিয়ে গেল, হাদি আমাদেরকে প্রমাণ করে দিল। এবং আরেকটা জিনিস নিশ্চিতভাবে আপনি মনে করেন, এরা ভারত পরাজিত শক্তি 24-এর ফেসিবাদী মাফিয়া গোষ্ঠী, এরা কিন্তু আসল লোকটাকে টার্গেট করছে, এবং তাকে মারার জন্য আমি মনে করি অনেক আগে থেকে প্ল্যান। এই ফয়সাল নামক যে শয়তান, যে ছাত্রলীগের যে নেতা, তার ভিতরে ঢুকে এই সহজ সরল এই মেধাবী দেশপ্রেমিক তরুণটাকে যে হত্যা করলো, তারা কিন্তু ভারত কিন্তু সঠিকভাবেই আমাদের এই মহান ছেলেটাকে, আমাদের এই মহান বিপ্লবীকে, এই দেশপ্রেমীকে তারা হত্যা করার জন্য কিন্তু আগে থেকেই প্ল্যান করছে। এবং তারা অন্য কাউকে টার্গেট করে নাই, তারা প্রথমেই টার্গেট করছে এই মহাবিপ্লবী আমাদের শরীফ ওসমান হাদিকে। আপনি ইমোশনাল হয়েছেন ভাই, আমরা ইমোশন অনেক কষ্ট করে আমরা ধরে রাখছি। তার বক্তৃতা যতই শুনি, তার কথা যতই শুনি, আমরা অভিভূত হই, আমরা গর্ববোধ করি যে শরীফ ওসমান হাদি এইরকম দেশপ্রেমী তরুণ, তার একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, সে কিন্তু মাদ্রাসায় পড়ছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তার আমি
তার কথা যদি আপনি শুনেন ভাই, এত ডেপথ। আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে তার যে উচ্চতা, তার যে চিন্তার উচ্চতা, হ্যাঁ, কল্পনা করা যায় না ম্যাম, এবং তার কথা যে এত বলিষ্ঠ, এত মানে বলিস। ডেপ তো আছেই, এবং তার সাহসী উচ্চারণ, এগুলা তো আপনি মানে কারো কাছ থেকে এগুলো পাবেন না, এগুলো পাওয়া খুবই দুষ্কর। আজকে হয়তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা তাকে স্মরণ করতেছি, হয়তো থাকা অবস্থায় আমরা তাকে অতটুকু বুঝার চেষ্টা করি নাই, অথবা আমরা বুঝি নাই, আমাদের দৈন্যতা ছিল। বাট হাদি, তার পরিবার হয়তো তাকে হারিয়ে ফেলছে, তারা পাবে না। আমি বাংলাদেশ, এর আগে আমি লাইভে একটা কথা বলেছি, আমি জানি না আপনার মনে আছে কিনা, দর্শক আপনাদের মনে আছে, আপনারা মনে থাকতে পারে। বেগম খালেদা জিয়া যখন মুমূর্ষু অবস্থায়, এই যে কিছুদিন আগে সবাই দোয়া করছে, তাই না? সব রাজনৈতিক দল দোয়া করছে। হঠাৎ আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি ওর স্কুলের সামনে যেয়ে পার্ক করছি, হঠাৎ করে হাদির ও দোয়া করছে ইনকিলাব মঞ্চের ভিতরে, এই বেশ কয়েকজন ছেলে পেলে নিয়ে। আপনি বিশ্বাস করবেন না, আমি তার দোয়া করার আমি শুনছি, আর আমার চোখ দিয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। ও দোয়া করছে, আপনি শুনবেন এটা। আমি শুনছি। আমি মৌমিতা, আমার মেয়ে, আপনি জানেন, মৌমিতা আমার পাশে এসে বসছে, আমি কখন বসছে আমি জানি না, আমি কাঁদছি, এবং আমাকে জিজ্ঞাসা করছে, পাপা তুমি কাঁদো কেন? আমার ইয়ের দিকে দেখে, ফোনের দিকে দেখে যে ওখানে হাদি দোয়া করছে। তার দোয়ার যে পাওয়ার, তার দোয়ার যে কথা, ও মাই গড, ইটস আনবিলিভেবল। কি যে শব্দ, তার শব্দচয়, মানে শব্দচয়ন, ওইটাই বলছে যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমরা আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেল, অনেক বড় ক্ষতি হয়ে গেল। ও যে কত বড় হৃদয়ের, কত বড় সাহসী, কত বড় একজন নেতা সে হতে পারত। এবং তাকে ওই যেটা আপনি বললেন, একেবারে উদ্দেশ্যমূলক ভাবে ওকেই হত্যা করা না, ওকে উদ্দেশ্যমূলক ভাবে অনেকদিন ধরে প্ল্যান করে, 1 বছর, আমি মনে করি 1 বছর ধরে তার পিছনে লোক লাগিয়ে। আপনি চিন্তা করতে পারেন, আমাকে একজন বলছে একটা বুলেট তাকে মারছে, কত বড় ট্রেইনড এই খুনি, কত বড় ডেঞ্জারাস, মানে সে পেইড এজেন্ট, এবং সে মারাত্মক একটা খুনি। একটা গুলিতে সে এমন ভাবে মারছে, তার মাথার একদিকে ঢুকে আরেকদিকে চলে গেছে। তো ওর কথা বলে শেষ করা যাবে না, আমরা অনেকদিন তার কথা বলবো। এবং ইহজগতে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের, আমরা যে মুক্তিযুদ্ধ বা তার আগে থেকে, এই যে আমরা ক্ষুদিরাম, আমরা এই যে ভারতের ভগৎ সিং, এদের কথা বলি না, আমাদের বীরশ্রেষ্ঠরা, এই যে সূর্য সেনের কথা আমরা এখনো বলি না, বা এই যে আমি বললাম পৃথিবীর বিপ্লবীদের সাথে তার নাম উচ্চারণ হবে, চে গুয়েভারার সাথে, আমি তার আরেকটা সাথে, ইয়াসির আরাফাতের সাথে, নেলসন ম্যান্ডেলার সাথে আমাদের হাদির নাম একদিন উচ্চারণ হবে ইনশাআল্লাহ। সেরকম স্যাক্রিফাইস, সেরকম বুদ্ধি, জ্ঞান, সাহস, দেশপ্রেম আমাদের কাছে দেখিয়ে গেছে। কিছুই মনে করে না, কিচ্ছু ভয় করে না, মানে এত বড় একটা তার বিশাল, তার কি বলবো, গুর্দা ভাই, হৃদয়, হ্যাঁ, তার বিশাল আল্লাহ। এবং তার জ্ঞানের পরিধিও ছিল ব্যাপক। আপনি দেখেন আরেকটা ভিডিও, আমি দর্শক আপনাদের দেখান প্লিজ। দেখেছেন, প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি, এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আপনি যে কথাটি বললেন, এই কথাটির জবাব, এই কথাটি সে বলেছে, এবং এখানে আরেকটি অংশ ছিল, যেই অংশে সে বলছে যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল সংগ্রামের সম্পাদককে টেনে হিচড়ে, দাড়ি ধরে টেনে, মপ করে তাদেরকে নিয়ে এসছে, বের করেছে। আমরা জানি এই ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যা করেছে আমরা কি তাই করব?
হাদি বলছে না, আমরা আরেকটি প্রথম আলো করব, 10টা প্রথম আলো, আমরা আরো অনেক প্রথম আলো করব, আমরা 10টা প্রথম আলো, আলোর জবাব প্রথম আলোর চেয়েও ভালো করে করব। সেটাই। চিন্তা করে দেখেন, এটাই হচ্ছে হাদির উচ্চতা, এটাই হাদির উচ্চতা। আপনি তো এটা বললেন, এই যে যেসব বামুনরা, আমি এদেরকে বামুন বলি, আপনি হাদিকে যদি আপনি একটা তাল গাছ ধরেন, এরা হচ্ছে এই ঘাস। এই যে যারা প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করছে, নুরুল কবিরের গায়ে হাত তুলছে, এবং আরো বিভিন্ন স্থাপনায়, এমনকি আপনি জানেন খুলনা, কুষ্টিয়া, আমাদের আরেক বন্ধু, ওই উনার বাড়িতে হচ্ছে এই কুষ্টিয়া প্রথম আলোর অফিস, উনার বাড়িতেও কালকে ভাঙচুর করছে। আমি মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আপনার মিঠু ভাই উনার বাড়িতে প্রথম আলো অফিস, ওখানে পর্যন্ত ভাঙচুর হয়েছে, এবং এগুলা করতেছে পারপাসফুলি। আমাদের পরিষ্কার করতে হবে এই যে হাদি। আপনাকে আমি একটু প্রশ্ন করি, হ্যাঁ, হাদিকে গুলি করেছে করার কিছুক্ষণের মধ্যেই, আমরা যাকে জানি, আমি তাকে কি বলবো বলেন, এই আমি একটা ভিডিও দেখাই, সেই ভিডিওতে আপনি বুঝবেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তার কাছে। মানে আমাদের এই পিনাকি ভট্টাচার্য, আমি কি বলবো বলেন, পিনাকি ভট্টাচার্য বলতেছেন কেন? এই বদমাইশ, এই হারামখোর, এই ভারতের দালাল, সে হাসিনা বিরোধী কিছু কর্মকাণ্ড করে, এবং সে এখন জামাতের প্যারিসের আমির, ফ্রান্সের আমির। এই বদমাইশ এখন আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, সে ভারতে উইদাউট পাসপোর্ট কিভাবে গেল, এবং ভারত থেকে হাসিনার মতো, আওয়ামী লীগের মতো পাসপোর্ট বানাইয়া এক্সিট এন্ট্রি দিয়া সে ব্যাংকক গেল, ব্যাংকক থেকে সে প্যারিস কিভাবে গেল। সে হচ্ছে ডাবল এজেন্ট। আমি মনে করি তার বিরুদ্ধে সিরিয়াসলি এখন ইনভেস্টিগেট করা উচিত অবিলম্বে। এই যে সে সব জানতা, সে এই বদমাইশ আমাদের দেশকে নৈরাজ্য করার পিছনে, এবং জামাতের সাথে মিলে, জামাতকে আমরা সমালোচনা করতে চাই না, ফেসিবাদী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, তারা অনেক সাফার করছে, অনেক বিএনপির পরে তাদের সবচেয়ে বেশি নেতাকর্মী সাফার করছে, মারা গেছে, পঙ্গু হয়েছে, জেল জুলুম কাটছে। এই জন্য এই দলটাকে আমরা স্বাধীনতা বিরোধী হইলেও তারা এই আন্দোলনের মাধ্যমে মনে করছিলাম তারা পিউরিফাই হয়েছে। কিন্তু তারা যে এত অসৎ, তারা যে এত মুনাফেক, এবং এই যে অতি বাম, এখন অতি ডাম হয়েছে, এই যে পিনাকি নামক এই অপদার্থ, এই কার্টুন, এই নোংরা ডার্টি আমাদের জেনারেশন নষ্ট করতেছে। তার ভাষার ব্যবহার দেখলে, তার কথার চয়ন দেখলে, আমরা ওপেন প্ল্যাটফর্মে সেগুলো বলতে পারবো না। সে মির্জা আব্বাসের উপর বিলা, মির্জা আব্বাস তো ফেরেস্তা না, মির্জা আব্বাসের দোষ দুর্গমা থাকবে, মানুষ তো কোনো ফেরেস্তা না, অবশ্যই থাকবে। কিন্তু এই মির্জা আব্বাস কিন্তু জামাতের আমির, সেই সময়ের আমির, 91 সালে আব্বাস আলী খানের জামানত বাজেয়াপ্ত করছিল এই আসনে। তো সুতরাং এই জামাতের ফ্রান্সের আমির, এই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে উনি স্ট্যাটাস দিচ্ছে, উনি ভিডিও করে ফেলছেন, উনি দোষারোপ করছেন। আমরা কি দেখলাম? মির্জা আব্বাস হাসপাতালে গেল দেখতে হাদিকে, ওখানে জামাতের ডাকসুর একজন ওই ছাত্র শিবিরের নেত্রী, সে তাকে পুরোটাই ওই। আমি আপনাকে এখানে একটা অ্যাড করি, আপনাকে সরি সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে ওই ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস গেল, তাকে এই মেয়েটা সহ এই ছাত্র শিবিরের লোকজন বাধা দিল, এবং এর কিছুক্ষণ পরে যখন ডাক্তার শফিক গেল, এরা তখন তাকে স্বাগত জানায়া আপনার মিছিল করলো।
তাকে স্বাগত জানিয়ে নিয়ে গেল। অর্থাৎ আমাদের দেশে তালেবান নামক একটা দেশ করার জন্য, আইসিসি এর মতো একটা দেশ করার জন্য, আফগানিস্তান বানানোর জন্য সকল আয়োজন জামাত যেমন করছে, সাথে এই ভট্টাচার্যকে দিয়া, এই যে পিনাকি, এই ডার্টি এই ছেলেটাকে দিয়া মানে সারা বিশ্বকে জানাইতে চাচ্ছে যে আমাদের সাথে হিন্দুরাও আছে। কিন্তু এই ভণ্ড অতি বাম থেকে অতি ডান হইয়া বাংলাদেশকে যে মোদি যেভাবে ভারত চালাচ্ছে, মোদির মতো বাংলাদেশ চালানোর জন্য, বাংলাদেশকে উগ্রপন্থার পথে নেওয়ার জন্য, যেটা হাসিনার প্ল্যান, যে হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো লিবারেল কোনো ডেমোক্রেটিক ফোর্স নাই, সেটা প্রমাণ করার জন্য মোদির প্ররোচনায় আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আওয়ামী লীগের বা রর এজেন্ট না হইলে একজন বাংলাদেশের নাগরিক পাসপোর্ট ছাড়া ভারতে যায়, পাসপোর্ট ছাড়া, ভিসার কথা বাদ দেন, সেখান থেকে সে আপনার ব্যাংকক হইয়া ফ্রান্সে যায়। কিভাবে যায়, কেন যায় এবং তার কারণ কি? বাংলাদেশের কোন সাধারণ নাগরিক এটা কি পারবে? যদি রর এজেন্ট না হয়, যদি ভারতীয় আপনার সরাসরি তাদের এস্টাবলিশমেন্ট যদি আপনার যদি সরাসরি ইয়ে না থাকে, সে এখন সবাই রে ভারতের দালাল বলে, কিন্তু সে যে ডবল এজেন্ট এতে বিন্দু মাত্র আর সন্দেহ নাই। তার যা কিছু ছিল এগুলো হচ্ছে সব আলখেল্লা, হাসিনার বিরুদ্ধে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, চমৎকার বলছেন, আমি একটু জানতে চাই আপনার কাছে। এই ভারতের কথা বললেন, এই ভারতের নাম করে ভারতের উপরে দায় চাপিয়ে একটি মানে গণমাধ্যম অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণ করা, এটি আপনি মনে করেন না যে দুর্বিসন্ধি? না না না, এটা দুর্বিসন্ধি না তো। এটা হচ্ছে জুলাই 5ই আগস্টের পরে এই ভারতের ডবল এজেন্টের যে প্ল্যান ছিল, বাংলাদেশকে একটা নৈরাজ্য, বাংলাদেশকে একটা এনার্কি যে তৈরি করার জন্য তারা চাইছিল, সেনাবাহিনীকে আক্রমণ করে, প্রেসিডেন্টের হাউস আক্রমণ করে, বিএনপি কে আক্রমণ করে, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তারা যে নৈরাজ্য সৃষ্টি করতে, তারা এগুলা বারবার অ্যাটেম্প করছে। মধ্যখানে একদিন বলছে না যে কু হচ্ছে, আপনারা সবাই রাস্তায় নামেন, এই ডার্টি ল্যাংটা সুলেমান হারামজাদা এই বদমাইশ করছিল না, করছে। এখন তারা হাদির মতো একজন মহাপ্রাণ বিপ্লবীর দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর মৃত্যুকে হাতিয়ার করে, পুঁজি করে তারা এখন আবার একই খেলায় নামছে। আপনি দেখেন এখানে আমি, আপনি বা আমাদের এখানে আমাদের সাকিবের সাথে আমরা মনে হয় প্রথম আলোর 100 বার সমালোচনা করছি। প্রথম আলোকে আমরা সবসময় কন্ডেম করছি। প্রথম আলো গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারা আমাদের পক্ষে না, এগুলো সবসময় বলছি। 111 এর কুশীলব তারা, এগুলো সব বলছি। কিন্তু আপনি ব্রুটাল অ্যাকশনে গিয়ে আইন নিজের হাতে নিয়ে তাদেরকে পড়াই দিবেন, সাংবাদিকদের মাইরে ফেলবেন, এটা কি কোনো সভ্য সমাজে এটা কি গ্রহণযোগ্য? এগুলো একমাত্র উগ্রপন্থী, একমাত্র তালেবানদের দ্বারা সম্ভব। এই মাহমুদুর রহমান যে মানুষটাকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করছে এবং বিএনপি তার পাশে ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ তার পাশে ছিল, এখন সে উগ্রপন্থীর সবচেয়ে বড় নেতা হয়ে উঠছে এই মাহমুদুর রহমান। অথচ এই লোকটা যখন মাথা ফাটে দিয়েছে তখন জামাতে কেউ ছিল না, তখন বিএনপি সাধারণ মানুষ তার জন্য ঝাঁপাই পড়ছে। এখন সে উগ্রপন্থার সবচেয়ে বড় নেতা হিসাবে আবির্ভূত হয়েছে। এই ছোটন গ্যাং যেগুলো সবাই জানেন আপনারা। এখন আপনি দেখেন নুরুল কবির বাংলাদেশে, যদি আমি নুরুল কবির কাছে পরে আসতেছি। আপনি যেহেতু মাহমুদুর রহমান সাহেবের কথা বললেন, এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাই, যে জিনিসটি আমার কাছে আছে। আমি ভারতীয় আধিপত্যের ছায়া পেরিয়ে ফিরে আসা সালাউদ্দিন আহমেদের আজ দাঁড়িয়ে আছেন শহীদ হাদির কফিনের পাশে, একটি পোস্টার করেছে। এবং এখানে একটি দেখেন, জুলকারনাইন সামি একটা পোস্টার দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে ওই 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 ছবি থেকে, যে এবং প্রশ্ন করেছে যে এই মানে রাজনৈতিক দলের নেতারা ওখানে আছে, তো ওখানে আমার দেশ পত্রিকার সম্পাদক কি স্ট্যাটাসে আছে, প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নের জবাব এই আপনি যাকে বললেন পিনাকি ভট্টাচার্য, এই পিনাকি ভট্টাচার্য
এই প্রশ্নের জবাব কত রূঢ় ভাবে দিয়েছে আমি একটু আপনাকে পড়ে শোনাই। উনি বলেছেন, আমার দেশ সম্পাদকে মাহমুদুর রহমানকে কোন ক্যাপাসিটিতে এয়ারপোর্টের সহিত হাদির লাশ রিসিভ করার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন এটা জানার জন্য তোর বাপ মহাচোর চুপ্পু ও তোর বয়ফ্রেন্ড ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস কর। তারপরে এসে এভাবে লেখছে ওয়াকারের আমি বলি আপনাকে, এটা আমি পড়ছি, আমি আপনাকে বলি, একজন উগ্রপন্থী, একজন ভয়ঙ্কর এক্সট্রিমিস্ট, তাদের ভাষা হচ্ছে এগুলা। কারণ আপনি যখন আপনার কোনো যোগ্যতা থাকবে না, ডার্টি এবং বেয়াদবি যখন আপনার একমাত্র ডক্ট্রিন হয়, এই যে আপনি তারে পিনাকি ভট্টাচার্য বলবেন কেন? আপনি সে তো পিনাকি ভট্টাচার্য না, সে তো একটা ল্যাংটা লোক, সে তো মানে কাগজে কলমেই ল্যাংটা। এই একটা বেদ্যপ আমাদের পুরো জেনারেশনকে বেদ্যবি শিখাচ্ছে এবং পুরো ডার্টি নোংরা ভাষা যেগুলা কোনো সভ্য সমাজ আপনি বলতে পারবেন না। আজকাল দেখি লোকজন, এই যে আমাদের ডাক্তার জাহিদের মতো ভদ্রলোক, তার মতো একজন অ্যানালিস্ট, তাকে আক্রমণ করতেছে, আপনি শাহেদ আলমকে আক্রমণ করতেছে, আপনি জুলকারনাইন শাহেরকে আক্রমণ করতেছে, আপনি এই যে আপনি এই তার যে ভাষা, এগুলা হচ্ছে উগ্রপন্থা, এগুলা হচ্ছে বাংলাদেশ ধ্বংসের পন্থা, এগুলা হচ্ছে এই যে আমাদের উগ্রবাদী দল এই জামাত ইসলামের সাথে জড়িত। এখন আর আপনি বললাম না তাদের বিরুদ্ধে, আগে বলতাম না, তারা অনেক সাপ্রেস হাসিনের বিরুদ্ধে, কিন্তু তারা বাংলাদেশকে যে এনার্কিতে নিতে চাচ্ছে, তাদের মানে ফ্রন্ট রানার হচ্ছে এই পিঙ্কি ভট্টাচার্য বা এই পিঙ্কি কার্টুন বা এই ডার্টি কার্টুনে যে ল্যাংটা সুলেমান এরা, এবং এদের এখন সবার চেয়ে ওস্তাদ হইল এই মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান হচ্ছে তাদের ছোটন গ্যাংয়ের এখন মেইন ওস্তাদ হয়েছে, সরকারের ভিতরেও কিন্তু আছে। এরা আরেকটা চেষ্টা শুরু করছে, হয়তো আরো 2-4 দিন এটা চলতে পারে, চলবে। এবং এই এনআরকির মূল হচ্ছে সো-কল বিপ্লবী সরকার এবং আপনার অযোগ্য প্রশাসন। আজকে আপনি দেখেন তার ভাষা, দেখেন দেশের প্রধান সিকিউরিটি ফোর্সের প্রধান, সেনা প্রধান, যার ভূমিকা মানে এই অনস্বীকার্য। বাংলাদেশে যদি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা যদি 5ই অগাস্টের আগে পরে না থাকতো, বাংলাদেশে অন্যরকম একটা এনার্কি হইতে পারত। কোনো সিকিউরিটি ফোর্স আজকে নাই। প্রেসিডেন্ট চুপ্পুর সমালোচনা আমার চেয়ে বেশি করছে, এই হারামজাদা আমাদের বেশি করছে, কিন্তু একটা প্রতিষ্ঠান, ব্যক্তি তো কোনো কথা না, একটা প্রতিষ্ঠান না থাকলে। প্রশ্ন আপনাকে আমি করি, পিনাকি ভট্টাচার্য শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা আমার প্ল্যাটফর্ম থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে, নাগরিক টিভিতে। এর আগে উনি কখনোই করে নাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন না, উনি লেখক ছিলেন। উনাকে আমাদের প্ল্যাটফর্মে আমি প্রথম এনেছিলাম, আমাদের প্ল্যাটফর্মে উনি প্রথম এসেছিলেন। না, সে এখন সবচেয়ে বড় তালেবর হয়েছে, সে মনে করতেছে বড় তালেবর হয়ে গেছে, তালেবর হয়েছে। সে নিজেকে মনে করতেছে সে যা বলবে সেই বাংলাদেশের মানুষ করবে, মানে সে মনে করতে যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম হচ্ছে রিয়েল। সে এখনো বুঝতে পারে নাই যে সে ঢাকায় আসলে তার পরনের কাপড় আর থাকবে কিনা। চমৎকার কথা বললেন। আচ্ছা, আমার প্রশ্ন, উনি ঢাকায় আসছেন না কেন? না, আসবে না, সে তো আসবে না। সে তো বাংলাদেশের তরুণদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশকে ওই ইরান, ইরাক আর লিবিয়ার মতো, ইয়েমেনের মতো ধ্বংস করার জন্য, আফগানিস্তানের মতো ধ্বংস করার জন্য সে এই ভারতীয় প্ল্যান বি তে সে আছে বলে আমি মনে করি। আমি তো আবার বলবো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এখন ইনভেস্টিগেট করা উচিত। সে এই যে এখন যেই কাজে নামছে, সেনা প্রধান, সরকার, দেশি বিদেশি, এই যে যেভাবে সে নেমেছে বাংলাদেশে এনার্কি করার জন্য, এখন এটা অত্যন্ত সময়ের দাবি আমি মনে করি যে সে বাংলাদেশ থেকে ভারতে কিভাবে গেল, কখন গেল, কিভাবে, এবং সে কিভাবে এখান থেকে প্যারিস গেল, এবং উইদাউট পাসপোর্ট ভারতে যারা যায় তাদের ব্যাপারে ইনভেস্টিগেট করে আমাদের কাছে খোলাসা করা উচিত তার আসলে উদ্দেশ্য কি। এবং এখানে জামাতের যদি কোনো ইনভলভমেন্ট থাকে,
যেটা আমরা মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আছে, কারণ উপরে গণতন্ত্রের কথা বললেও তারা বাংলাদেশে এনআরকি সৃষ্টি করার জন্য এই শয়তানগুলোকে ব্যবহার করতেছে। এবং বাংলাদেশে আমি যদি আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে জামাতের পেইড, জামাত কর্তৃক পেইড, অর্থাৎ জামাত এদেরকে পেমেন্ট করে, পয়সা দেয়। হ্যাঁ, এখন অনেকেই বলছেন যে পিনাকি ভট্টাচার্যকে জামাত পে করে, আমাদের ইলিয়াস হোসেনকে পে করে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলতে চাই যে এই প্রথম আলো ডেইলি স্টার এখানে আক্রমণ করে, এই যে প্রথম আলো ডেইলি স্টারকে আপনি আমেরিকাতে বসে থেকে এই এনআরকি, এই যে উস্কানি, এটা কি দিতে পারেন কিনা? আমি এটা রেকর্ড রাখতে চাই, দিতে পারে কি আমাদের? আপনি কানাডায় বসে আপনি যার ছবিটা দেখালেন বসে থেকে সন্ত্রাসী কাজ করার জন্য আহ্বান জানাতে কি পারে কেউ? না, আপনার সন্ত্রাসীরা এবং উগ্রপন্থীরা সবকিছু পারে। উগ্রপন্থীরা আমাকে আপনাকে হত্যার নির্দেশও দিতে পারে, কারণ তারা তো মানুষ না, তারা মানুষ নামের হায়না। আপনি যার কথা বললেন, যারা শাহেদ আলম বিহারীর পুত নাম দিছে, এই বিহারীর পুত এগুলা লিখছে কি, আপনি হাদির সাথে ডাইরেক্ট কন্ট্রাডিক্ট। হাদি বলছে প্রথম আলোকে আমরা কাউন্টার করতে হলে 10টা প্রথম আলো বানাবো, অর্থাৎ কলমের কাগজ, কলমের উত্তর কলমকে দিয়ে দিতে হবে, লেখার উত্তর লেখা দিয়ে দিতে হবে। আর এই বিহারীর পুত অশিক্ষিত এই মূর্খ, সে বলছে যে একটা ইটও থাকবে না। এই যে এনআরকি তৈরি করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা ভারতের আপনার এজেন্ডা বাস্তবায়ন করতেছে এই বিহারীর পুতার এই ডার্টি ল্যাংটা সুলেমান, আর তাদের ওস্তাদ হচ্ছে এই মাহমুদুর রহমান, এবং তাদের সাথে রাজনৈতিক সংগঠন হিসেবে নিঃসন্দেহে জামাত ইসলামী আছে। আমরা এখানে একটা কথা যোগ করতে চাই, আমরা আগে কথার কথা বলতাম বা দুষ্টমি মনে করতাম, সে কিন্তু অফিসিয়ালি এই ল্যাংটা সুলেমান ওরফে পিঙ্কি ভট্টাচার্য, এই পিঙ্কি কিন্তু চায়নাতে গেছে অফিসিয়াল ক্যাপাসিটিতে অফ জামাত ইসলামী। সুতরাং আমরা তাকে এখন আর জামাতের বাইরে মনে করি না। সে তাকে একটা হিন্দু লোক দেখাইয়া সারা বিশ্বকে বলতে চাচ্ছে যে জামাত এখন আগের থেকে অনেক অ্যাকোমোডেটিভ, এটা এক্সক্লুসিভ দল না, এটা ইনক্লুসিভ দল। এটা প্রমাণ করতেই এই উগ্রপন্থী, মানে আমি সবসময় বলি চরম বাম থেকে চরম ডানে রূপান্তরিত এই ল্যাংটা সুলেমানকে ব্যবহার করতেছে জামাত ইসলামী। এই যে গুপ্ত ঘাতক, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আমি আর হালকা সমালোচনা করতে চাই না, তাদের মূলে আঘাত করতে হবে। মৌদুদিবাদ যেমন ইসলাম বিরোধী, এখন তারা বাংলাদেশ বিরোধী। তারা আবার প্রমাণ করতেছে 47 সালে পাকিস্তানের বিরোধিতা করার কারণে তারা পাকিস্তান থেকে আউস্টেড, একটা সিট পার্লামেন্টে নাই। আমি মনে করি সচেতন বাংলাদেশের মানুষ তাদেরকে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, যেটা তারা আনঅফিসিয়ালি বানচাল করতে চাচ্ছে, হাদির মৃত্যুকে ক্যাপিটালাইজ করে এই নোংরা লোকগুলোকে দিয়া, আমি মনে করি বাংলাদেশের মানুষ তাদেরকে চরমভাবে জবাব দিবে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। এবং এর মধ্যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোও বাংলাদেশের মানুষ রুখে দিবে। চমৎকার করে বললেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যে কথাটি দিয়ে বলে শেষ করলেন আমি এটাই করতে চাই। সেটা হচ্ছে জুলকারনাইন শাহের একটা স্ট্যাটাস দিয়েছে, এটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আগামীকাল ওসমান হাদির জানাজা কে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এরই ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে এই চক্র। গুম ও খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথার্থ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের
উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে করা উচিত। এছাড়াও গুম কমিশনের বিডিআর ইন্টারভিউতে কমিশনের সদস্য নয় এমন এক ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায় তিনি কার অনুমতি নিয়ে ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কি উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন সেটাও জানার গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্য জানতে চাই। এখানে আপনি যে কথাটা বললেন এটা তো 5ই আগস্টের পর থেকেই এই চক্র সো কল বিপ্লবী সরকার এইসব ভণ্ডামি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এগুলো তো আমরা আগেও বলছি এখনো বলছি। এখানে এখন আমি বিএনপি কে প্রোয়েক্টিভ হইতে বলবো, রিয়েক্টিভ না হয়ে। প্রোয়েক্টিভ মানে কি? এটা তো জানা কথা, এটা তো চেনা শয়তান এবং চেনা উগ্রবাদীরা আমাদেরকে এই দেশকে অস্থিতিশীল করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চায় এবং সো কল্ড এই ভণ্ড সরকার, আপনি তো বিপ্লবী সরকার, আমি বলবো ভণ্ড সরকার, এই ভণ্ড সরকার তারা গঠন করতে, এবং সেটার মূল মদতদাতা হচ্ছে ভারত। মূল মদতদাতা হচ্ছে ভারত। একটা দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো কিছু, আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে নির্বাচন মাত্র তারিখ ঘোষণা হয়েছে। আমি মনে করি এই নির্বাচনটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যত ভালো লোকই হোক, নির্বাচিত সরকার ছাড়া এটা কোনোদিন সম্ভব না, বিশ্ব গ্রহণ করবে না, করতেছে না। এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এই ভণ্ডগুলা, উগ্রপন্থীগুলা। এবং আপনি যে বললেন 30-31 ডিসেম্বর এবং জুলকারনাইন সাহেবের যে কথাগুলো, এগুলা আমি মনে করি অত্যন্ত ভ্যালিড। এখানে বিএনপি কে এখন ভূমিকা রাখতে হবে। এখন যদি আর কোন মব, এই যে আমাদের, আপনি জানেন ডেইলি স্টার পত্রিকায় কিন্তু ডক্টর শহীদুল আলম ছিলেন, উনি কিন্তু মারা যেতে পারতেন। আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি। মানে সামান্তা শারমিন যারা এনসিপির এই মেয়েটাও ছিল ওখানে। 10-15 জন জুলাই আন্দোলনের প্রথম সারির এই যে ডক্টর শহীদুল আলম এবং নুরুল কবির সাহেব সারাস আরো 10-15 জন প্রথম সারি জুলাই যোদ্ধা যে কোনো একটা প্রোগ্রামে ডেইলি স্টার অফিসে ছিলেন। আপনি চিন্তা করতে পারেন এরা সবাই মারা যেতে পারত। তাহলে এটার অর্থ কি? এটা হচ্ছে হাদির মৃত্যুটাকে মানে ডিমিন করার জন্য বাংলাদেশ হাদির মৃত্যুটাকে ডিমিন করেছে গতকালকে সারা রাত 2টার পরে হাদি নাই, কোনো নিউজ পেপারে নাই, কোনো ফিডে নাই, কোনো সংবাদে নাই, শুধু ডেইলি স্টার এবং প্রথম আলো। এইটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। আপনি চিন্তা করেন কোন কারণে যদি ডক্টর শহীদুল আলম বা নুরুল কবির যদি জীবনাপন্ন হইতো তাহলে দেশের পরিস্থিতি কি হইতো? এবং তারা এটাই চাচ্ছিল। এখানে আমাদের সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড এবং কিছু এই যে জুলাই আন্দোলনের কিছু প্রথম শ্রেণীর নেতা ভূমিকা রাখছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। নেতারা এরা ভূমিকা রাখছে। আপনি চিন্তা করেন নুরুল কবিরের যদি জীবনাশন হইতো, যদি ডক্টর শহীদুল আলমের হইতো, কি পরিস্থিতি কি হইতো আপনি আমাকে বলেন। আপনি চিন্তা করতে পারেন এরা কি মানে কি প্ল্যান করছে। সুতরাং এই যে জুলকারনাইন সাহেবের যে স্ট্যাটাস, অত্যন্ত তার ক্ষুরুধার তার লেখা, তার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আমরা সব সময় প্রশংসা করি এবং সে সত্য ভাষণে কোনো সময় পিছ পা হয় না। আমি বিএনপি কে বলবো, সেনাবাহিনীকে বলবো, ইন্টারিম সরকারকে বলবো, যারা মব সৃষ্টি করবে তাদের স্পটে ধরতে হবে। কোনো অবস্থাতেই বাংলাদেশে কোনো মব কালচার চলতে দেওয়া যাবে না। বিএনপি কে বলবো, আপনারা আজকে স্টেটমেন্ট মির্জা ফখরুল সাহেব দিছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দিছেন। আমি মনে করি কালকে জানা যায় বাংলাদেশে যেরকম আপনাদের 80% সাপোর্ট, কালকে আপনারা থাকবেন। যে মব করতে চাইবে তাদেরকে কালেকটিভলি বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, এদের ভারতে পাঠিয়ে দিতে হবে। আমরা ভারতের দালাল, পাকিস্তানের দালাল, কোন দেশের দালাল আমরা চাই না। বাংলাদেশি প্রো বাংলাদেশি দালাল, বাংলাদেশের দালাল ছাড়া কোনো দেশের দালাল এনে রাখতে পারবে না। এরা ভারতের বিরোধিতা করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। খেয়াল করেন, বাংলাদেশে নির্বাচন চায় না কে? বাংলাদেশে এনআরকি চায় কারা? ভারতের এস্টাবলিশমেন্ট। এই ভণ্ডরা, তাদের নাম আর আমি উচ্চারণ করতে চাই না, এবং এই ভণ্ড একটা উগ্র বিজেপির
আদলের জামাতে ইসলামী, ওরা উগ্র হিন্দু, এরা উগ্র মুসলিম। ইসলামের পথ হচ্ছে মধ্যপন্থা, বারবার করে বলি কোরআনের পথ হচ্ছে মধ্যপন্থা। এই আপনি যেমন বললেন যে জামাত ইসলামী ফান্ডিং করেছে এদেরকে, পাশাপাশি এটাও শোনা যাচ্ছে রও এদেরকে ফান্ডিং করেছে। আপনি বললাম ডবল এজেন্ট। আপনি টিটু রহমান, আপনি ভারতে পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? গেলে আপনাকে জেলে ঢুকাই দিবে চিরজীবনের জন্য। সালাউদ্দিনের মতো একটা রিকগনাইজড এমপি, মন্ত্রী, বিএনপি সিনিয়র নেতা ভারতে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারে পাচার করছে, কিন্তু কাগজে কলমে দেখাইছে সে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীকে তারা 9 বছর আসতে দেয় নাই। আর এই হারামজাদাগুলা প্যারিসে আর ইয়েতে বৈশা, নিউ ইয়র্কে বৈশা ওরে বানাইছে ভারতের এজেন্ট, তারা হয়ে গেছে ভারতের বিরোধিতাকারী। এই ভণ্ডরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এবং তার ভারত যাওয়া এবং প্যারিস যাওয়া, এটা ইনভেস্টিগেট করলে এটা প্রমাণিত হবে বলে আমি মনে করি। এবং এটা আমি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, এইটা বাংলাদেশের জনগণকে পরিষ্কার করার জন্য। সে আসলে বাংলাদেশে কোন নৈরাজ্য সৃষ্টি করতে চায়, কেন করতে চায়, এবং সে যে ডাবল এজেন্ট, এটা এখন আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। তার ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হইতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে কথাটি বললেন, এবং আমিও একই নিশ্চয়ই আশা করব বিএনপি এখানে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবে, কারণ বিএনপি প্রোঅ্যাক্টিভ রোল প্লে না করলে এই যে এনার্কি বন্ধ হবে না, নৈরাজ্য বন্ধ হবে না। তো এটা ধন্যবাদ আপনাকে। এবং সর্বশেষ আপনাকে যে কথাটি বলে শেষ করতে চাই, আমরা বলছি যে ওসমান হাদির ঘাতককে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে ভারতে গেছে কিনা জানি না, যদি না যেয়ে থাকে, যদি বাংলাদেশেই থাকে, তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে কোনো মূল্যে তার বিচার নিশ্চিত করতে হবে, কারণ হাদি বলে গেছে, আমাকে যদি কেউ হত্যাও করে তোমরা তার বিচার করবে। আমি চাই হত্যাকারীর বিচার আমরা করতে চাই, এবং এই সরকারকে যে কোনো মূল্যে তাকে পাকড়াও করতে হবে এবং হাদির হত্যাকারীর বিচার চাই। আপনি কি? আমরা আপনার সাথে আমি এখানে যোগ করি, জুলকারনাইন শাহের যদি আমরা তার কথা আমরা বিশ্বাস করি, তার লেখা আমরা যথেষ্ট বিশ্বাস করি, তার কথা যদি সত্য হয় ভারতে সে পালাইছে, এবং ভারতে পালাইছে মানে কি, এটা ভারতই তো করছে। সুতরাং ভারত তাকে পালানোর সুযোগ করে দিছে, এবং সেখানে বাংলাদেশের অনেকে জড়িত থাকতে পারে, সেখানে এই পিনাকিরাও জড়িত থাকতে পারে, কারণ তারা তো ভারতের ডবল এজেন্ট আমরা দেখতেছি। কারণ ভারত আমাদের যে নির্বাচন চায় না, এনআরকি চায়, তারাও চায়। আচ্ছা, এখন ভারতকে বলতে হবে, ভারত আমাদের দেশে অনুপ চেটিয়া ছিল, আমাদের অনুপ চেটিয়াকে হাসিনার আমলে জেল থেকে নিয়ে গেছে। পরেশ বড়ুয়া ছিল, পরেশ বড়ুয়াকে নিয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় খুনি হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ বাংলাদেশের যত কালপ্রিট, 5000 কালপ্রিট, খুনি, ডাকাতরা বাংলাদেশের থেকে টাকা পয়সা নিয়ে ওই দেশে আছে। এখন হাদির খুনি ফয়সালের প্রশ্ন আসছে। হাদির খুনি আগরতলা দেখা গেছে, তার ফোন নাম্বারও দেওয়া হয়েছে। যদি এটা সত্য হয়, ভারতকে কড়া বার্তা দিতে হবে, হাসিনার সাথে ফয়সালকে অবিলম্বে, আমাদের হাদির খুনি তাকে অবিলম্বে ফেরত দিতে হবে। কোনো টাল বাহানা চলবে না। তবে ভারতকে এটা মনে রাখতে হবে, ভারত যদি মনে করে যে আমরা ছোট দেশ, আমরা ছোট দেশ না রে, এই মোদি, আমরা ছোট দেশ না, তোরা পৃথিবীর 1 নম্বর বা 2 নম্বর দেশ, আমরা হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমাদের দেশে শুধু হাসিনা জন্ম নেয় না তো, আমাদের দেশে শুধু কুকিল ডাকে না, আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ওই যে জিয়াউর রহমান এক রয়্যাল বেঙ্গল টাইগার, খালেদা জিয়া ছিল এক টাইগার, এই যে হাদি আর এক রয়্যাল বেঙ্গল টাইগার। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ জিয়া, খালেদা আর হাদি দেশে জন্ম নিছে এবং নিবে। সুতরাং আমাদেরকে আন্ডারস্টিমেট করার দরকার নাই। আমাদের লোককে খুন করে, আমাদের হাদিকে খুন করে ফয়সাল ওখানে লুকায় থাকবে, এইটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিব না। এইটা অতি অবশ্যই
ডিপ্লোম্যাটিক ওয়েতে এই খুনিকে আমাদের কাছে পার করতে হবে। অবশ্যই। আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের গণতন্ত্র, আইনের শাসন আমরা দেখব, তোমাদের দেখভাল করার কিছু নাই। সুতরাং বি কেয়ারফুল। হাদির খুনি ফয়সালকে অবিলম্বে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। অনেক ধন্যবাদ জন ভাই। আগামী সপ্তাহে আবারও আপনার সাথে কথা হবে। চমৎকার বিশ্লেষণের জন্য, আপনার মতামতের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন। যে আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একসাথেই বিদায় নিই, মানে স্ক্রিন থেকে বিদায় নিই। হাদির একটি অসাধারণ বক্তব্য শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন দর্শক, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। যা বলি সেইটাই অসভ্য। ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই, এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে, তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না। তাহলে বলি ফেরাউসিনা, বলেটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে। বাংলাদেশের আইনি কাঠামো, আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা।